এর এই ভিডিওতে আমার উদ্দেশ্য থাকবে আমি আপনাদের একদম ডাল ভাত পদ্ধতিতে যে কিছুই জানেন না তাকেও কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় এটা একদম খুব সহজ করে বোঝাই দিব, যেন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি দুনিয়ার যে কোনো টপিকের উপরে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। হোক ই কমার্স ওয়েবসাইট, হোক নিজের পার্সোনাল ওয়েবসাইট, হোক কোনো একটা ক্লাবের জন্য কোনো একটা ওয়েবসাইট, আপনার হয়তো লোকাল ফুটবল ক্লাব আছে, আমি তো জানি না, আপনার রেস্টুরেন্ট আছে, যাই থাক, বেসিক্যালি আপনি যে কোনো ওয়েবসাইট যেন বানাতে পারেন সেইটার বেসিক আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার, ওরা আমাদের ডোমেইন এবং হোস্টিং দিবে এবং এটার বিস্তারিত আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, ইউটিউবে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ফেসবুকে আপনি যদি দেখেন উপরে বা নিচে কোথাও পেয়ে যাবেন এবং আমরা ওদেরকে ব্যবহার করে কীভাবে কী করতে হয় এটা দেখানোর জন্য এখন স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমি এই লিঙ্কটায় চলে যাব এবং এই লিঙ্কটা যদি এন্টার দিই আপনারা এই লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই লিঙ্কটাই আমি স্পেসিফিক্যালি যেতে বলছি, একটা কারণ হলো ওরা স্পন্সর, আর সেকেন্ড কারণ হলো এই লিঙ্কটা গেলে আপনি একটা ডিসকাউন্টেড ডিল পাবেন, যেটা আপনি অন্য কোনো লিঙ্কে গেলে অবশ্যই পাবেন না, এবং এটাই মেইন কারণ। সো এটা আমরা কোথায় আসলাম? এটা আমরা একটা হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে আসলাম। এখন ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো একটা ডোমেইন কী জিনিস এবং একটা হোস্টিং কী জিনিস। একদম সহজ করে বোঝাবো, ভয় পাওয়ার কিছু নেই, ভিডিও কেটে দেওয়ারও কিছু নেই। একটা ডোমেইন হইল একটা ওয়েবসাইটের নাম। সো hostinger.com, prothomalo.com, khalidfarhan.com, এগুলো হলো নাম, যেই নাম দিয়ে ওয়েবসাইটটা সবাই চিনে। সো একটা ওয়েবসাইট চেনার জন্য আপনি কী করেন? আপনি যদি কাউকে একটা ওয়েবসাইটে যেতে বলেন আপনি তো ওই ওয়েবসাইটের নাম বলেন। সো অমুক.com, অমুক.net, অমুক.co.bd, এরকম এগুলো সবই হলো ডোমেইন নেম। ডোমেইন নেম অনেক ধরনের হয়, তবে সাধারণত .comকে বলা হয় স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। .orgকে বলা হয় .org, যেটা ওটাকে বলা হয় অর্গানাইজেশনের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এছাড়াও আরও বিভিন্ন TLD হয়, যেগুলো হলো বেসিক্যালি বিভিন্ন ডোমেইন এক্সটেনশন। সো .co.bd ওটা হলো বাংলাদেশের জন্য, .ie আমরা ব্যবহার করি আয়ারল্যান্ডের জন্য, .co.uk ইত্যাদি ইত্যাদি। সো আপনি যদি আপনার পার্সোনাল নিজের কোনো কারণে ওয়েবসাইট, ধরেন আপনার নিজের ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ড টাইপ কিছু ডেভেলপ করার জন্য ওয়েবসাইট বানাচ্ছেন, এরকম যদি হয় আমার রেকমেন্ডেশন হবে .com-এর দিকে আগাতে, .co.bd-র দিকে না যেতে, কারণ বাংলাদেশের নিয়ম বেশ অদ্ভুত। .co.bd নিতে হইলে আমি দেখছি ট্রেড লাইসেন্সের ছবি টবি পাঠাইতে হয়, বিশাল ঝামেলার ব্যাপার, ওগুলো যাওয়ার কোনো দরকার নেই। .com ইন্টারন্যাশনালি সব জায়গায় অ্যাকসেপ্টেড। সো .com ওরকম কোনো ব্যারিয়ার নাই, এবং আপনারা অনেক ধরনের অদ্ভুত TLD দেখবেন, যেমন দেখবেন .xyz, ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে যদি থাকেন তাহলে আপনি সেফ থাকবেন। তো এটা গেল ডোমেইন, নাম। হোস্টিং কি জিনিস আপনি নামটা থেকে বুঝতে পারতেছেন। হোস্টিং একটা জিনিস, দেখেন আমি আপনাকে যদি স্ক্রিনে দেখাই, এই যে ওয়েবসাইটটা লোড হয়ে আছে, এটা কি জিনিস আমরা তো জেনে গেলাম, এটা হলো নাম। তো এখন ওয়েবসাইটে তো নামও লাগবে, আবার এই যে ছবিটা, এই যে একটা টেক্সট ধরেন, তারপরে এই যে এখানে একটা কাউন্টডাউন হচ্ছে, এই জিনিসগুলোও তো আমার লাগবে। তো এই ছবিটা নিশ্চয়ই কোথাও রাখতে হয়েছে, এই বড় লেখাটা নিশ্চয়ই কোথাও রাখতে হয়েছে। এই যে সুন্দর একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটার উপর যে মাউস নিলে বাটনটা একটু জ্বলে উঠতেছে, এই ব্যাপারগুলো তো করতে হয়েছে, তাই না? প্রোগ্রাম করার পরে ওই কোডগুলো তো কোথাও রাখতে হয়েছে। সো ওই কোডগুলো যেখানে রাখা হয়, এই ইমেজটা যেখানে রাখা হয়েছে, এই নামগুলো যেখানে রাখা হয়েছে, ওই জায়গাটাকে বলে হোস্টিং। সো হোস্টিংয়ে ফাইলগুলো সব থাকে, তারপরে আমরা একটা ডোমেইনের নাম কিনি, আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে আমরা এই ডোমেইন আর এই হোস্টিংকে কানেক্ট করে দিই, যাতে করে যখন আমরা আমাদের ডোমেইনের নাম আমাদের ব্রাউজারে লিখি, গুগল ক্রোমে, মোজিলায়, সাফারিতে, আপনি যেই ব্রাউজারে ইউজ করেন ওই ব্রাউজারে যখন আমরা আমাদের ডোমেইনের নাম লিখি, ব্রাউজারের কাজ হইল খুঁজে বের করা যে এই নামের ফাইলগুলো কোথায় আছে। সো ধরেন আমি যখন ব্রাউজারে khalidfarhan.com লিখবো, বা prothomalo.com লিখবো, বা hostinger.com লিখবো, তখন এই গুগল ক্রোমের কাজ হবে খুঁজে বের করা যে হোস্টিঙ্গারের ফাইলগুলো কোথায় আছে, এবং ওখান থেকে ফাইলগুলো লোড করে আপনাকে আপনার স্ক্রিনে দেখাবে। এটাই হলো হোস্টিংয়ের কাজ। সো আমরা হোস্টিংয়ের থেকে একটা হোস্টিং কিনি। এখন চলেন আমরা ওয়েব হোস্টিংয়ে চাপ দিব। ওয়েব হোস্টিংয়ে চাপ দিয়ে, আগের পেজেও সম্ভবত ছিল ওয়েব হোস্টিং 2.59 আ মান্থ, সো এটাই আমরা কিনবো। বাট তারপরে আমি আপনাদের হোস্টিংয়ে চাপ দিয়ে, ওয়েব হোস্টিংয়ে চাপ দিয়ে একটা জিনিস দেখাই। এদের 3টা অপশন আছে: সিঙ্গেল শেয়ার্ড হোস্টিং, প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং এবং বিজনেস শেয়ার্ড হোস্টিং। আমার রেকমেন্ডেশন হবে প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিংয়ে যাইতে, যদিও সিঙ্গেল শেয়ার্ড হোস্টিংয়ের দাম সবচেয়ে কম। সো 3টার দামই আসলে বেশ কম। আপনি যদি একটু চিন্তা করেন যে $1.39 পার মান্থ, $1 যদি 80 টাকা ধরি আমি, 1.39 ইজ লাইক 100 টাকা, সব বছরে 1200 টাকার মতো। প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং আর একটু এক্সপেন্সিভ, বছরে হয়তো
$3600 মতো হবে, $2.59 আ মান্থ। বাট তারপরেও আমি কেন আপনাদের প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিংয়ে যেতে বলছি, কারণ প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিংয়ের সাথে দুইটা জিনিস আসে, যে এই দুইটা জিনিস আমার মতে ইম্পর্ট্যান্ট। একটা হলো ফ্রি ইমেল আর একটা হলো ফ্রি ডোমেইন। সো আপনি যদি নর্মাল সিঙ্গেল শেয়ার্ড হোস্টিং কিনেন তাহলে আপনার আলাদা করে ডোমেইনটা আবার কিনতে হবে, এবং ডোমেইন কিনতে সাধারণত বছরে $10 মতো লাগে। সো ওই যে ডোমেইন হলো আমাদের নামটা কিনতে বছরে $10 মতো লাগবে। ওইটা আমরা আলাদা করে কেন কিনবো, যখন আমরা অল্প একটু এক্সপেন্সিভ একটা হোস্টিং কিনলেই ওইটা ফ্রি পেয়ে যাচ্ছি, প্লাস ফ্রি ইমেল কি জিনিস আপনারা দেখবেন অনেক সময় প্রফেশনাল ইমেল থাকে মানুষের, যে info@khalidfarhan.com বা service@course@khalidfarhan.com, যেটা আমাদের কোর্সের ইমেল। সো এরকম বিভিন্ন ইমেল যদি আপনি প্রফেশনাল ইমেল ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে এই ফ্রি ইমেল ফিচারটা অনেক কাজে আসবে। বাট মেইনলি আমি যে জন্য কিনতে বলতেছি সেটা হলো ফ্রি ডোমেইন ফিচারটা পাওয়ার জন্য। সো আমি এটা সিলেক্ট করলাম। একদম সহজ পদ্ধতিতে আমরা আগাবো। আমি এটা 1 মাসের জন্য কিনবো, কারণ আমি আপনাদের জাস্ট টেস্ট করে দেখাচ্ছি এটা। এই জন্য আমার একটা $4.99 সেট আপ ফি দিতে হবে। আপনারা যদি এই ওয়েবসাইটটা 1 মাসের বেশি কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে তো আর আপনার 1 মাসের জন্য এটা কিনবেন না, সো আপনাদের এই ফিটা দিতে হবে না। তো সিলেক্ট পেমেন্ট, এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেডিট কার্ড, পেপ্যাল, কয়েনগেট যেটা হলো ক্রিপ্টো দিয়ে পেমেন্ট দেওয়ার জন্য, গুগল পে এবং আলিপে। সবকটা আপনার জন্য অ্যাভেলেবল না, আপনার জন্য শুধু ক্রেডিট কার্ড অপশনটা অ্যাভেলেবল যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন। এবং ক্রেডিট কার্ড বলতে কিন্তু বিদেশে ক্রেডিট ডেবিট কার্ড দুইটাকেই বোঝানো হয়। সো আপনি ভাবেন না যে আমার তো ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড নাই, আমি ক্রেডিট কার্ডের অপশন দিয়ে কীভাবে করব। ক্রেডিট কার্ড বলতে ইন্টারন্যাশনালি ক্রেডিট ডেবিট দুইটাকেই বোঝানো হয় পেমেন্টের সিস্টেমটার মধ্যে। তো আপনার কাছে এখন যে কার্ডটা আছে, আপনি ব্যাংক থেকে যে কার্ডটা পেয়েছেন বাংলাদেশে, ধরেন ডাচ বাংলা ব্যাংকে আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন আপনাকে তো একটা ডেবিট কার্ড দিছে, বা আপনি ইস্টার্ন ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলেছেন আপনাকে তো একটা ডেবিট কার্ড দিছে। ওই কার্ডটা দিয়ে কিন্তু আপনি এখানে ক্রেডিট কার্ডে ক্লিক করে পরের পেজে যে এই কার্ডটার ডিটেল বসাইলে কিন্তু আপনি কিনতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার কার্ডের ভিতর যে টাকাগুলো আছে ওগুলো সব বিডিটিতে আছে, বাংলাদেশি টাকায় আছে। এইখানে আপনাকে বিল করতেছে ডলারে। সো ডলারে বিল করতেছে, আপনার কার্ডে টাকা আছে বিডিটিতে, ওইটা অটোমেটিক্যালি কনভার্সন হবে না। সো আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার ব্যাংকে ফোন দিতে হবে। ব্যাংকে ফোন দিয়ে বলতে হবে যে ভাই আমি $10 একটা জিনিস কিনবো অনলাইনে বিদেশ থেকে, আমার অ্যাকাউন্টে আপনার $10 দিতে হবে যেন আমি আমার কার্ড দিয়ে কিনতে পারি। তো তখন ব্যাংক আপনাকে বলবে কোনো সমস্যা নেই, আমি আপনার অ্যাকাউন্ট থেকে $80, মানে $1 জন্য $80 কাটবে, $10 জন্য ধরেন $800 বা $900 কাটবে, কেটে ওই সমপরিমাণ ডলার আপনার যে কার্ডটা আছে ওই কার্ডটার মধ্যে অ্যাড করে দিবে। তখন আপনি যে ওই কার্ডটা দিয়ে এরকম ইন্টারন্যাশনাল পারচেস করতে পারবেন। এটা একটা উপায়। আরেকটা উপায় হলো, কিছু কিছু ব্যাংক আছে আমি জানি যাদের এই ইন্টারন্যাশনাল পারচেসের জন্য আলাদা কার্ডই আছে। যেমন ইবিএলের একটা কার্ড আছে, ইবিএল হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওদের একটা কার্ড আছে আমি জানি যেটার নাম হলো ইবিএল অ্যাকোয়া কার্ড, যেটার ভিতরে খালি ডলারই থাকে। আপনি ব্যাংকে যাবেন, টাকা দিবেন, ওটা সাথে সাথে ডলার হয়ে আপনার কার্ডে চলে আসবে, তারপর আপনি ওটা আপনার ইচ্ছা মতো খরচ করবেন। সো এরকম বিভিন্ন ব্যাংকের আমি জানি, ডাচ বাংলার একটা আছে, আমি জানি সিটি ব্যাংকের একটা আছে। আপনি অলরেডি যে ব্যাংকের সাথে আছেন তাদের কাস্টমার কেয়ারে যদি আপনি ফোন দেন, ওরা আপনাকে খুব সহজেই বলে দেবে যে ইন্টারন্যাশনালি কোনো কিছু কিনে কীভাবে ডলার দিয়ে। আমার যেহেতু ওই সমস্যা নাই, আমি পেপ্যাল সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি সাবমিট সিকিউর পেমেন্ট এখানে চাপ দিচ্ছি। 30 ডের একটা মানি ব্যাক গ্যারান্টি আছে। সো হঠাৎ করে যদি আপনার মনে হয় যে না আমি ওয়েবসাইট বানাবো না, আমার ভালো লাগতেছে না ওয়েবসাইট বানাইতে, ওদের কাছে যোগাযোগ করলে ওরা সাথে সাথে আপনাকে রিফান্ড করে দিবে, কোনো সমস্যা নাই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা একটা সুন্দর এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে নিয়ে যাবে যাতে করে আমরা সব কিছু সেট আপ করতে পারি। সো স্টার্ট নাও ক্লিক করলাম। খুব বেসিক, যে আই এম ক্রিয়েটিং আ ওয়েবসাইট ফর, কেন বানাচ্ছি, নিজের জন্য, ক্লায়েন্টের জন্য, কোম্পানির জন্য, সামওয়ান এলস, হাবিজাবি সব কিছু আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। আমি ধরেন মাই সেলফ, ইট উইল বি আ বিজনেস, ব্লগ, পোর্টফোলিও, অনলাইন স্টোর, ব্লগ সিলেক্ট করলাম। আমি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েটার, আমি কি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েটার, আমি কি এক্সপেরিয়েন্সড, আমি কি বিগিনার, যে আমি সিলেক্ট করলাম আমি ক্রিয়েটিং মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এই 3টা বলে দিলাম, তাহলে ওরা সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য সেট করবে। দেখেন, ওয়ার্ডপ্রেস, WooCommerce প্লাস ওয়ার্ডপ্রেস, আদার্স, এবং তারপর মাইগ্রেট মাই ওয়েবসাইট, 4টা অপশন দিচ্ছে আমাকে। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। খুব ডিটেলে যাওয়ার দরকার নেই আপনাদের, এবং আমি এই ভিডিওটা খুব একটা কনফিউজিং করতে যাচ্ছি না। আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। আপনারা যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেন তাহলে আপনারা করে ফেলতে পারবেন। এখন আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে। সো ইমেল অ্যাড্রেস আমি আমারটাই দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড আমি এখান থেকে একটা র্যান্ডম পাসওয়ার্ড আমার পছন্দ মতো দিয়ে কন্টিনিউ। আচ্ছা, ওকে, পাসওয়ার্ড মাস্ট কন্টেইন 1 ডিজিট। আপনারা জানেন যে পাসওয়ার্ড এখন কঠিন হইতে হয়, সো আমি আরও কঠিন একটা পাসওয়ার্ড দিলাম। এরপর আমাকে বলতেছে যে ওয়েবসাইটের লুক সিলেক্ট করতে, কীরকম হবে ওয়েবসাইটটা দেখতে। আমি এখান থেকে আপাতত একটা র্যান্ডম লুক সিলেক্ট করতেছি, খুব জটিল কোনো চিন্তাভাবনায় যাচ্ছি না। তারপর আমাকে বলছে যে আপনার ডোমেইন কিনতে, আমরা কিন্তু হোস্টিং কিনছি এখন পর্যন্ত, ডোমেইন কিন্তু কিনি নাই। সো আমি এখন একটা ডোমেইন কিনবো, বাই আ ডোমেইন সিলেক্ট করবো। এখন আমাকে নাম দিতে বলছে। আপনার যদি নিজের নামে ওয়েবসাইট না থাকে
তাহলে আমি বলবো আপনার নিজের নামে .comটা আছে নাকি একটু চেক করুন এবং চেষ্টা করুন ওইটা নেওয়ার। যদি না থাকে সেই ক্ষেত্রে তো কিছু করার নেই, আপনি অন্য কোনো ভ্যারিয়েশন খুঁজে বের করার, দেখেন যে লাস্ট নেমটা ফার্স্ট নেম হিসেবে দেওয়া যায় নাকি, বা কোনো না কোনোভাবে একটু মিলানোর চেষ্টা করেন। আমার যেহেতু ফার্স্ট নেম এটা আমার পুরো নাম khalidfarhan.com অলরেডি আছে, সো আমার আর কিছু নাই, মানে আমার এখন আর অন্য একটা ডোমেইন লাগবে না। সো আমি একটা ডিজায়ার্ড ডোমেইন নেম দিতে বলছে, makluthecat.com দিয়ে সার্চ, ওরা দেখবে যে এই ডোমেইন নামটা আছে নাকি, কারণ একটা ডোমেইন নাম তো একজনই কিনতে পারে। makluthecat আমরা দেখতে পাচ্ছি অ্যাভেইলেবল, makluthecat.online.xyz.link এরকম অনেক অ্যাভেইলেবল আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা করবো, আমরা makluthecat.com, এটা যেটা এই যে $9 9.99 বেসিক্যালি $10 পার আওয়ার পার ইয়ার, এটা সিলেক্ট করব এবং তারপরে এখান থেকে আমরা 1 ইয়ার সিলেক্ট করব। মনে আছে অনেকক্ষণ আগে আমি 1 মাসের জন্য নিয়েছিলাম, 3 মাসের জন্য না নিয়ে বা 12 মাসের জন্য না নিয়ে, ওই কারণে কিন্তু আমি পরে ফ্রি ডোমেইনটার পাইনি। আপনারা যখন 12 মাস সিলেক্ট করবেন বা 24 মাস সিলেক্ট করবেন তখন কিন্তু আপনারা ফ্রি ডোমেইন পেয়ে যাবেন, তখন আপনাদের আর এই পর্যায়ে এসে টাকা দিতে হবে না। আমার দিতে হচ্ছে যেহেতু আমি ওই সময় 12 মাস সিলেক্ট করি নাই। সো কমপ্লিট পেমেন্ট, আবারও আমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে। ইনফরমেশন পেমেন্ট সাকসেসফুল। নেক্সট স্টেপ, আমার ডোমেইন কেনা হয়ে গেল, আমার হোস্টিং কেনা হয়ে গেল। সিলেক্ট প্রাইমারি ডিটেলস, কান্ট্রি বাংলাদেশ। নেক্সট স্টেপ, কন্ট্যাক্ট ডিটেল। এখন একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ফিনিশ রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে এই পেজটা এসেছে এবং ফার্স্টের যে অপশনটা ইয়োর চোজেন সার্ভার লোকেশন। সো হোস্টিংয়ে আমার ফাইলগুলো কোনো একটা সার্ভারে থাকবে এবং এই সার্ভারটা যদি আমার এন্ড ইউজারের সবচেয়ে কাছে হয় তাহলে সবচেয়ে ভালো। সো আমি যদি বাংলাদেশি ইউজারদের টার্গেট করতে চাই, আমি যদি ধরে নিই যে আমার ওয়েবসাইটে বেশিরভাগ সময় বাংলাদেশ থেকে মানুষজন আসবে, তখন আমি চেষ্টা করব এমন একটা সার্ভারের লোকেশন সিলেক্ট করা যেটা বাংলাদেশের সবচেয়ে কাছে। সো আমি এটা ম্যাপ দেখেও সিলেক্ট করতে পারি বা আমি এখান থেকে অপশন দেখে দেখে চিন্তা করতে পারি যে এখানে যেরকম এশিয়ায় ইন্ডিয়া একটা আছে, ওইটা আমার মতে বাংলাদেশের সবচেয়ে কাছে হবে। সো ওইটা আমি সিলেক্ট করবো, বিকজ আমি জানি যে আমার ওয়েবসাইটের বেশিরভাগ ট্রাফিক বাংলাদেশ থেকে আসবে। সো আপনার সার্ভারের লোকেশন এবং আপনার ট্রাফিক এই দুইটা যদি কাছাকাছি থাকে তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড সবসময় ভালো থাকবে। সো আসেন আমরা এশিয়া ইন্ডিয়া সিলেক্ট করি। আচ্ছা, আমি সিলেক্ট করলাম না যেহেতু এটা একটা টেস্ট ওয়েবসাইট, বাট আমি আপনাদের জানাই রাখলাম যে জিনিসটা এরকম হয় এবং তারপর ফিনিশ সেট আপ। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইয়োর ওয়েবসাইট ইজ রেডি। এখন আমরা 3টা জায়গায় যেতে পারি। আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পারি, আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি, অথবা আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে পারি। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটটা দেখে আসি, দেখতে কেমন হয়েছে। ভিউ ওয়েবসাইটে চাপ দিলাম, আমি কন্ট্রোল চেপে ধরে চাপ দিয়েছি যেন নতুন একটা পেজে লোড হয়। আমাদের ওয়েবসাইট দেখতে বেশ সুন্দর হয়েছে, বাট এটা অনেক ডেমো ডাটা সহ ওয়েবসাইট হয়ে গিয়েছে। আমরা তো এরকম চাই না, আমাদের নাম তো জেকব স্মিথ না, তাই না? আমরা প্রফেশনাল ভিডিও ব্লগারও না। সো এটা একটা ডেমো ডেটা সহ হয়েছে, যেগুলো সব আমরা ফিক্স করতে পারবো, এটা কোনো সমস্যা না। আমরা আবার এই পেজটায় চলে আসি এবং আমরা দেখছি আরও 2টা অপশন আছে, কন্ট্রোল প্যানেল এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আমরা দুইটাই ওপেন করি, আমরা দুইটাই কী আছে জানতে চাই, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং কন্ট্রোল প্যানেল। প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলটা দেখি। কন্ট্রোল প্যানেলটা কি? খুব সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাশবোর্ড আছে, স্টেজিং আছে, প্লাগইন আছে, লার্ন উইথ আস, যেটা ওদের ইউটিউব চ্যানেল আপনাকে নিয়ে যাবে, যেখান থেকে আপনি ওয়েবসাইটের আরও অনেক ডিটেল জানতে পারবেন। আমরা ওখানে যাচ্ছি না এখন, আমরা সব কিছু সহজ রাখার চেষ্টা করতেছি। ইমেলের ভেতরে গো টু কন্ট্রোল প্যানেল, আমরা এখানে চাপ দিব। আমরা এখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেইলের 2টা প্ল্যান আছে, ফ্রি প্ল্যান, বিজনেস প্ল্যান। আমরা ফ্রি প্ল্যান সিলেক্ট করব। ফ্রি প্ল্যান সিলেক্ট করার পরে ইমেল প্ল্যান ওয়াজ সাকসেসফুলি সিলেক্টেড, আমরা এটা কেটে দিব। এখন আমাদের ইমেল সেটআপটা লোড হবে। আমরা কি চাচ্ছি? সো @makluthecat.com এইটুক ফিক্সড। শুরুতে আমরা কি দিব? আমরা একটা ইনফো ইমেল ক্রিয়েট করি, info@makluthecat.com। মেক দিস ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন। পাসওয়ার্ড দিব এখন আমি একটা, info@makluthecat.com। এই ইমেলটা কিন্তু অ্যাক্টিভ এবং আমরা যদি এখন এই 3 ডট মেনুটায় ক্লিক করি, আপনারা দেখেন অ্যাক্সেস ওয়েব মেইল নামে একটা অপশন আছে। এটাই যদি আমি চাপ দিই তাহলে একটা নতুন মেইলের এরিয়া ক্রিয়েট হবে এবং এখানে আমরা একটু আগে যে ইমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম ওইটা দিয়ে যদি লগ ইন করি এবং তারপর কনফার্মে চাপ দিই, তাহলে আমরা দেখুন জিমেইলের মতো একটা নতুন ড্যাশবোর্ড টাইপ জায়গায় আমরা চলে আসছি, যে এখান থেকে আমরা ইমেল পাঠাতেও পারবো, ইমেল রিসিভও করতে পারবো। সো আপনারা দেখেন যে আমি চাইলে এই যে এখানে কম্পোজে চাপ দিব, কম্পোজে চাপ দিয়ে এখানে আমি যাকে ইচ্ছে ইমেল পাঠাতে পারি এবং ইমেলটা যাবে info@makluthecat.com ওই ঠিকানাটা থেকে। এবং অবশ্যই আমি যদি কাউকে ইমেলের অ্যাড্রেস দেই এবং সে যদি আমাকে ইমেল পাঠায়, সেই ইমেলটা আসবে এই ইনবক্সের ভিতরে। সো ইমেল কীভাবে সেট আপ করতে আমরা জেনে গেলাম, খুবই সহজ ছিল। অন্য আরেকটা যে জিনিস আমরা এখানে ক্লিক করেছিলাম, সো আমরা কন্ট্রোল প্যানেল দেখলাম, আমাদের ওয়েবসাইট কীরকম হয় দেখতে ওইটাও দেখলাম। আরেকটা আমরা যেটা করবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা দেখবো। সো ম্যানেজ ওয়ার্ডপ্রেস, এটা চাপ দিলাম আমি। আমরা এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে অনেকের কাছে একটু
ভুতুড়ে লাগতে পারে। অনেকে যখন প্রথমবার এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখবেন আপনাদের একটু ইন্টিমিডেটিং লাগতে পারে, আপনাদের মনে হইতে পারে যে আমরা এটা কী দেখতেছি, এত অপশনস, বাট একদমই ভয় পাওয়ার কিছু নেই, খুব বেসিক। এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনারা আপনার ওয়েবসাইটে যেতে পারেন makhludacat.com এবং তারপরে /wp-admin এটা লিখে যদি আপনি এন্টার দেন তাহলে আপনি আরেকটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবেন। দেখেন এই যে আরেকটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লোড হচ্ছে। শুরুর দিকে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা এখানে এটা দিব। সো makhludacat, আমি এখানে আমার ইমেল দিই, সম্ভবত আমি আমার ইমেল দিয়ে করেছিলাম লগ ইন। সো আমরা আরেকটা ড্যাশবোর্ডে চলে আসলাম, আপনারা দেখছেন। সো এই ড্যাশবোর্ড দিয়েও আপনি আপনার ওয়েবসাইট এডিট করতে পারেন, আবার এই ড্যাশবোর্ডটা দিয়েও আপনি আপনার ওয়েবসাইট এডিট করতে পারেন। আমি আপনাদের রেকমেন্ড করব এই ড্যাশবোর্ডটা দিয়ে ওয়েবসাইট এডিট করতে, কারণ এটা হলো ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড। এই যে অন্য ওয়েবসাইটটার ড্যাশবোর্ড আপনারা দেখছেন, এই ড্যাশবোর্ডটাও দেখতে খুব সুন্দর, কিন্তু এইটা না হোস্টিংয়ের এই কোম্পানিটার বানানো ড্যাশবোর্ড। সো আপনি যদি এই হোস্টিং কোম্পানি ব্যবহার না করে অন্য আর একটা হোস্টিং কোম্পানি ব্যবহার করেন তখন এই ড্যাশবোর্ড না চেঞ্জ হয়ে যাবে, এবং যেটা আমরা চাই না। আমরা চাই এমন একটা ড্যাশবোর্ড আমরা শিখবো যেটা দুনিয়ার যেই হোস্টিং কোম্পানি আমরা ব্যবহার করি সেম থাকবে দেখতে। সো এই জন্য আমি রেকমেন্ড করবো যে আপনারা এই ড্যাশবোর্ডটা ব্যবহার করেন, makhludacat.com/WP হলো ওয়ার্ডপ্রেসের জন্য -admin। প্রথমেই আমরা যে কাজটা করব, এই ওয়েবসাইটের ডিজাইন তো আমাদের পছন্দ হচ্ছে না এবং আমরা এরকম ওয়েবসাইট বানাবো না। সো আমরা প্রথমে যেটা করব, আমরা একটা মার্কেট প্লেসে যাব, যে মার্কেট প্লেসটার নাম হলো themeforest.net। themeforest.net-এ যখন আপনি আসবেন তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো টপিকের ওপর অলরেডি বানানো বিভিন্ন টেমপ্লেট পাবেন, যেই টেমপ্লেটগুলো আপনি কিনবেন এবং তারপরে আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং তারপরে এডিট করবেন, ঠিক আছে? সো ধরেন কথার কথা আমরা একটা পার্সোনাল ব্লগ বানাবো, নিজের পার্সোনাল ব্লগের মতো দেখতে একটা জিনিস হবে আমাদের। তো এটাও মোটামুটি পার্সোনাল ব্লগ হিসেবে খারাপ না, বাট আমি চাই আর একটু অন্যরকম একটা ব্লগ বানাবো। সো আমি প্রথমে থিম ফরেস্টে আসবো। থিম ফরেস্টে এসে আমি এখানে সার্চ দিব পার্সোনাল ব্লগ ইন ওয়ার্ডপ্রেস, লিখে আমি সার্চ দিলাম। অনেক অপশন দেখতে পাচ্ছেন, দেখেছেন? প্রত্যেকটার ওপরে আমি প্রিভিউয়ে ক্লিক করব। প্রিভিউয়ে ক্লিক করলে এই ওয়েবসাইটটা লোড হবে আরেকটা পেজ, এবং এটা কিছু ডেমো ডাটা সহ আপনাকে দেখাবে যে আপনার নিজের ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে যদি আপনি এই থিমটা কিনেন বা এই টেমপ্লেটটা কিনেন। ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটগুলোকে আমরা বলি থিম, বিভিন্ন থিম আপনি কিনতে পারেন। সো আমি যদি এই থিমটা কিনি তাহলে এইরকম হবে আমার ওয়েবসাইটটা দেখতে। খুব একটা খারাপ না, কিন্তু বেশ ভালোই, আমার অ্যাকচুয়ালি দেখে বেশ ভালোই লাগতেছে। আমি যদিও র্যান্ডমলি এটা ওপেন করেছি, এবং প্রত্যেকটা থিম আপনি টেস্ট করবেন, শুধু হোম পেজ টেস্ট করবেন না। আপনি যখন ব্লগ পোস্ট পেজটায় যাবেন ওইটা দেখতে কীরকম এটা দেখবেন, আপনি অ্যাবাউট মি পেজটা কীরকম ওইটা দেখবেন, নিচে ফুটার এরিয়ায় যে নিচের এরিয়ায় কী আছে এগুলো দেখবেন, ডান পাশে কী আছে এগুলো দেখবেন, তারপর এটায় চাপ দিলে কী হয় এটা দেখবেন। বেসিক্যালি যা যা চাপ দেওয়া যায় সব ক্লিক করে করে আপনি দেখবেন যে আপনার থিমটা আসলেও পছন্দ হয় নাকি। যখন আপনার থিমটা পছন্দ হবে তখন তো খুব সিম্পল, এই যে আপনি এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পর গো টু চেক আউট, এবং তারপর নর্মালি আপনি কিনে ফেলবেন থিমটা। আমি যদি আমার ডাউনলোডসে যাই, আমার অনেক থিম অলরেডি কেনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন ধরনের থিম বিভিন্ন সময় কিনেছি। সো আমি যদি এই থিমটা মনে করেন আমি এই থিমটা মাত্র কিনলাম, আমি এখন ডাউনলোডে চাপ দিব। ডাউনলোডে চাপ দিই ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইল অনলি, এই জিনিসটা আমি ডাউনলোড করলাম মাত্র। এখন আমি যেটা করব, আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। আমি সব কিছু কেটে দিই আমাদের সুবিধার জন্য, একদম দেখেন সব ইনবক্স সব কেটে দিলাম। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলাম, WP অ্যাডমিন লিখে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে আমি মাত্র যে থিমটা কিনেছি ওই থিমটা এখন আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব। কিভাবে করব? অ্যাড নিউয়ে চাপ দিব। অ্যাড নিয়ে চাপ দেওয়ার পর আপলোড থিমে চাপ দিব। মাত্র আমি এই ফাইলটা ডাউনলোড করেছি, আপনারা দেখেছেন। চুজ ফাইল, ডাউনলোডস থেকে এটা সিলেক্ট করলাম, ইনস্টল নাও, এটা কেটে দিলাম। ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাক্টিভেট। ওকে, এখন আমি এগুলো সব কেটে দিব। লার্ন মোর, কানেক্ট মুন সাইট আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। নিউ থিম অ্যাক্টিভেটেড, এটাও আমি রেখে দিলাম। এখন যদি আমি আমার সাইটটা ভিজিট করি, একটু আগে সাইটটা দেখতে কীরকম ছিল আপনার মনে আছে? এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, আপনারা দেখতে পারবেন যে সাইটের ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং সাইট পুরো দেখতে অন্যরকম হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যেটা করব, এখন আমরা ওরা কিছু রেকমেন্ডেড প্লাগইন বলেছে, যে প্লাগইনগুলো ওদের মতো অবশ্যই ইনস্টল করা উচিত। সো আমি বিগিন ইনস্টল প্লাগইনে ক্লিক করব, সব কয়টা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনস্টলে চাপ দিব, অ্যাপ্লাই। প্লাগইন সব ইনস্টল হয়ে গিয়েছে এবং এখন আমাদের কাজ হবে প্লাগইনগুলো অ্যাক্টিভেট করা। খুবই সহজ, বিগিন অ্যাক্টিভেটিং প্লাগইনস, এখানে চাপ দিলাম, সব কয়টা আমরা সিলেক্ট করব, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই, সব একবারে আমাদের
অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরেও আমরা সব অ্যাক্টিভেট হয়েছে নাকি জানার জন্য প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে সব অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, আমাদের ওয়েবসাইটে আমরা একটা রিফ্রেশ দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরিবর্তন হয়েছে। আগে এখানে এই দুইটা জিনিস ছিল না, এখন এখানে এই দুইটা জিনিস চলে আসছে, বাট তেমন আহামরি কিন্তু কোনো পরিবর্তন এখনও আসে নাই। এখন আমরা যেটা করবো, আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা আসলে আমাদের ওয়েবসাইট এডিট করা শুরু করতে পারবো। সাইট আইডেন্টিটি, সাইটের নাম আমরা দেখুন মাকলুদা ক্যাট, জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমরা এটাকে বলি যে মাকলুদা ক্যাট প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। পিছনে চলে আসলাম। কালার্স, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার সাদাই ভালো লাগবে মনে হচ্ছে, আমি সাদা রাখলাম, ব্যাক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিলেক্ট ইমেজে যদি আমি চাপ দেই, আমার এখানে কোনো ইমেজ নাই এই মুহূর্তে। আমি যদি ইলাস্ট্রেশনে যাই, হ্যাং আউট মাকলুর একটা ছবি আছে, ওইটা আমি এখান থেকে নিয়ে আসলাম, হয়ে গিয়েছে ছবিটা। আমরা চুজ ইমেজে ক্লিক করব এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ছবি চলে আসছে, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে খুবই ক্রিপি লাগতেছে। সো আমরা ছবিটা রিমুভ করে দিই, ছবিটা ভালো দেখাচ্ছিল না। এরপর মেনুজ, আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেনু আছে একটা, মেনু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা ওয়েবসাইটের জন্য। সো আমরা মেনুতে চাপ দিই, মেনুতে চাপ দেওয়ার পরে আমাদের হোম লাগবে, অ্যাবাউট লাগবে, ভ্লগ লাগবে, গিয়ার্স লাগবে, গেট ইন টাচ। আমরা যদি মনে করি এটা একটা পার্সোনাল ব্লগ হবে, সেই ক্ষেত্রে আমাদের ভ্লগ তো আসলে দরকার নেই, ভ্লগের নাম আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা এখন না করি, আমরা এখন যেটা করব, আমরা এখন পুরো মেনুটাই ডিলিট করে দিই। সো মেনুতে ক্লিক করলাম, ডিলিট মেনু। আমরা একটু পরে মেনু আবার নতুন করে বানাবো নিজেরা। ডিলিট এবং তারপরে ব্যাকে গেলাম আবার। উইজেট আমরা এখন কিছু না করি। হোম পেজে আপনি অনেক কিছু করতে পারবেন এবং আমার রেকমেন্ডেশন হবে আপনি যেই থিমই কিনেন, থিম ফরেস্ট থেকে আপনি তো কোনো একটা থিম কিনবেন, আপনি যেই থিমই কিনেন প্রত্যেকটা অপশন ঘাটাঘাটি করে করে কী করা যায়, কোনটা চাপ দিলে কী হয়, সব খুব ডিটেইলে দেখবেন। কারণ যদি আপনি সব খুব ডিটেইলে দেখেন, শুধুমাত্র তখনই আপনি আইডিয়া পাবেন যে এই ওয়েবসাইটটা কীভাবে এডিট করতে হয়। ঠিক আছে, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হলো একটা সুন্দর মেনু বানানো। এখন মেনুতে আমরা কি দিব এটা আগে আমাদের চিন্তা করতে হবে। আমরা এখানে পাবলিশে ক্লিক করি, তারপরে আমাদের আর এখানে কিছু করার নেই। পাবলিশে ক্লিক করার পরে আমরা এটা কেটে দিব এবং আপনি একটু চিন্তা করেন একটা জিনিস, যে একটা মেনুতে আসলে কি থাকে। আমরা যদি একটা পার্সোনাল ব্লগ বানাই, আমাদের মেনুতে থাকবে হোম, অ্যাবাউট মি, ব্লগ এবং তারপরে থাকবে পডকাস্ট, তারপরে থাকবে কন্ট্যাক্ট আস। এই 5টা আমি ধরি থাকবে। তাহলে আমি এখন যেটা করব, আমি প্রথমে এই পেজ আর ক্যাটাগরিগুলো বানাবো এবং তারপরে আমি আমার মেনু বানাবো। সো হোম বানাতে হবে না, কারণ হোম অলরেডি বানানো আছে। মেইন যে ডোমেইন নেমটা, এটাই আসলে হোম। সো আমার হোম বানানোর আর কিছু নাই। নেক্সট আমি যেটা করব, আমি আমার স্ট্যাটিক পেজগুলো বানাবো এবং তারপরে আমি আমার ক্যাটাগরিগুলো বানাবো। আমি একটা জিনিস আপনাদের একটু বুঝায় বলি। আমি যদি khalidfarhan.com-এ যাই, একটা জিনিস দেখেন, আমি যখন অ্যাবাউটে চাপ দিচ্ছি তখন একটা পেজ লোড হচ্ছে। এই পেজটার থেকে কিন্তু আপনি অন্য কোনো পেজে যাচ্ছেন না চলে, এইটাকে আমরা বলি স্ট্যাটিক পেজ। আবার দেখেন, আমি যদি টপিকস থেকে থটসে চাপ দিই, তাহলে অনেকগুলা আর্টিকেল লোড হচ্ছে, তাই না? আপনি চাইলে এটাই ক্লিক করে এখানে চলে যেতে পারেন, আপনি চাইলে এটাই ক্লিক করে ওখানে চলে যেতে পারেন, অনেকগুলা সেকশন লোড হচ্ছে কিন্তু। সো অ্যাবাউট পেজটা হলো একটা স্ট্যাটিক পেজ। যখন আমি চাই যে এমন একটা জায়গায় অনেকগুলা জিনিস থাকবে, ওগুলাকে আমরা বলি ক্যাটাগরি। সো আমরা দুইটাই বানাবো। আমরা প্রথমে আবার আমাদের মাকলুদা ক্যাটের ব্যাক এন্ড ড্যাশবোর্ডে চলে আসি। আমরা প্রথমে ক্যাটাগরি বানাই। আমরা পোস্টের থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে প্রথমে একটা ওরা বানায় দিছে, এটাই আমরা এডিট করি। এটা আমরা দিলাম ব্লগ, আপডেট ক্যাটাগরি। এবং আমরা নতুন একটা বানাই, নতুনটার নাম দিব পডকাস্ট। নতুন একটা বানাই অ্যাড নিউ ক্যাটাগরি। দুইটা ক্যাটাগরি আমরা বানিয়ে ফেললাম। এখন আমরা পেজে যাই, অল পেজেস, সবকটা পেজ এখানে আছে। হোম রেখে আমরা বাকি সব ডিলিট করে দিই। দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, ট্র্যাশে চলে গেল। যে দুইটা নতুন পেজ আমরা বানাবো, ওই দুইটার নাম হলো, প্রথমটা নাম আমি দিলাম কন্ট্যাক্ট আস। সো কন্ট্যাক্ট আস, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট আস না, কন্ট্যাক্ট মি লিখি আমি। ইফ ইউ ওয়ান্ট টু contact me, please email info@makludthecat.com. পাবলিশ। একটা পেজ বানানো হয়ে গেল। আবার আমি ব্যাকে চলে যাব। এখন এখানে ক্লিক করলাম, ব্যাকে চলে গেলাম এবং অ্যাড নিউ। আরেকটা পেজের নাম আমি দিলাম অ্যাবাউট মি। I am Maklu, I am a cat, here's my photo। এবং তারপরে আমি আমার ছবি অ্যাড করবো। ছবি অ্যাড কীভাবে করে? প্লাসে চাপ দিব, ইমেজে চাপ দিব, আপলোডে চাপ দিব,
তারপর এখান থেকে ছবি সিলেক্ট করব। অলরেডি যদি আমার ছবি থাকে ওয়েবসাইটে, সেখানে মিডিয়া গ্যালারিতে চাপ দিব, মিডিয়া লাইব্রেরি থেকে ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট, ছবি আপলোড হয়ে গেল, পাবলিশ, শেষ। আবারও আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে আমি যদি এখানে রিফ্রেশ দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার 3টা পেজ হয়ে গেছে। তো আমি মাত্র কি করলাম, আমার 2টা পেজ বানালাম, হোম অলরেডি ছিল, অ্যাবাউট আর কন্ট্যাক্ট বানালাম এবং 2টা ক্যাটাগরি বানাইলাম। সো আমি যদি এখন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, তাহলে আমি এখন আমার মেনুটা বানায় ফেলতে পারবো। মেনুটা আমি প্রাইমারি মেনুতেও রাখতে পারি, ফুটার মেনুতেও রাখতে পারি। প্রাইমারি মেনুতে রাখলে শুধু এই জায়গায় আসবে, আর প্রাইমারি আর ফুটার দুইটাই সিলেক্ট করলে উপরেও থাকবে আবার নিচেও থাকবে। সো আমি যদি আবার আমার ওয়েবসাইটে যাই, আপনারা দেখতে পাচ্ছেন উপরেও মেনু আছে, আবার যদি আমি নিচে নামি, আমার ওয়েবসাইটে আসলে নিচে মেনু নাই, ভুল বলছি আমি, বাট বেসিক্যালি নিচেও রাখা যায়। চাইলে এই ওয়েবসাইটের জন্য আমরা দুইটাই রাখি। মেনুর নাম দিই মেইন মেনু, নাম দিয়ে ক্রিয়েট মেনু। মেনু বানানো হয়ে গেল। এখন আমাদের মেনুতে পেজ আর ক্যাটাগরি অ্যাড করতে হবে। সো আমি কি অ্যাড করব, আমি প্রথমেই হোম অ্যাড করব। হোমের জন্য যেহেতু এখানে কিছু কি আছে হোমের জন্য, না, হোমের জন্য এই যে ভিউ অল, হোম, অ্যাড টু মেনু, অ্যাড হয়ে গেল। অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, অ্যাড টু মেনু। আমি চাই না পুরো অ্যাবাউট মি কথাটা থাকুক, আমি ওটা ড্র্যাগ ডাউন করে অ্যাবাউটটা রাখলাম শুধু, কন্ট্যাক্ট মি আমি মিটা সরায় ফেললাম, শুধু কন্ট্যাক্টটা রাখলাম। এখন আমি সেভ এখনই ক্লিক করব না, আমি এখন ক্যাটাগরি ওপেন করব, ভিউ অল, ব্লগ, পডকাস্ট, অ্যাড টু মেনু, সিলেক্ট হয়ে গেল। সেভ মেনুতে আমি চাপ দিলাম, সব সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, এসে আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, এখানেও চলে আসছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, পডকাস্ট, উপরেও চলে আসছে, এখানে না সরি, এই যে এখানে চলে আসে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, পডকাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি একটা জিনিস দেখেন, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে আপনি দেখবেন একটা মেনুর ভিতরে আরেকটা মেনু। যেমন আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, টপিক, এখানে মাউস যদি আমি চাপ দিই, 2টা টপিক ওপেন হয়ে আসে। এই জিনিসটা করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার একটার ভিতরে আরেকটা এভাবে ড্র্যাগ করে দেওয়া যায়। সো আমি যদি হোমের ভিতরে অ্যাবাউট দিই এবং তারপরে সেভ মেনুতে ক্লিক করি, তাহলে আমি যদি এখানে রিফ্রেশ দিই, আপনারা দেখবেন একটা মজার জিনিস, দেখেন এই যে হোমের ভিতরে অ্যাবাউট চলে আসছে, তাই না? সো এখন এটা খুব একটা ভালো প্র্যাকটিস না হোমের সাথে দেওয়ার, সো আমি এটা আবার নর্মাল করে দিলাম, বাট এটা এমনিতে অনেকেই করে বিভিন্ন টপিকের জন্য। তো এখন কি হইলো দেখেন, আমাদের হোম বানানো হলো, আমি আবার রিফ্রেশ দিই তাহলে ঠিক হয়ে যাবে এটা। আমাদের হোম বানানো হলো, আমাদের অ্যাবাউট বানানো হলো, কন্ট্যাক্ট, ব্লগ, পডকাস্ট। কন্ট্যাক্টটা আমি লাস্টে নিয়ে আসি, সাধারণত এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কন্ট্যাক্ট থাকবে সবার শেষে। সেভ মেনু। এখন অ্যাবাউটে যদি আমি চাপ দিই, অ্যাবাউটে চাপ দিলে দেখা যাচ্ছে অ্যাবাউট মি, আই এম মাকলু, আই এম আ ক্যাট, হিয়ার ইজ মাই ফটো, এরপর মাকলুর একটা ফটো। আমি যদি কন্ট্যাক্টে চাপ দিই, খুব সুন্দর দেখা যাচ্ছে কন্ট্যাক্ট মি, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট মি, আপনি এই করেন। এর পাশে লেখা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এখানেও আমার সুন্দর মেনু। আস্তে আস্তে কিন্তু ওয়েবসাইটটা শেপে চলে আসতেছে। আমি যদি ব্লগে চাপ দিই, আপনি দেখবেন 2টা র্যান্ডম ব্লগ, কারণ আমাদের আসলে কোনো ব্লগ নাই। সো ব্লগ আমি কীভাবে পাবলিশ করব, প্রত্যেক সপ্তাহে যদি আমি ব্লগ পাবলিশ করতে চাই, আবার আমি আমার ব্যাক এন্ডে আসবো, পোস্টে যাব, অল পোস্টে যাব। অল পোস্টে গেলে যে দেখেন 2টা হ্যালো ওয়ার্ল্ড, এই 2টা হলো এই 2টা, যে 2টা এখন পাবলিশ হয়ে আছে। সো এই 2টা তো বাজে, এই 2টা তো আমরা লাইক করি না, এই 2টা আমরা ডেমো হিসেবে এসেছে ওয়েবসাইটের সাথে, আমরা ট্র্যাশ করে দিলাম, ডিলিট করে দিলাম। অ্যাড নিউ, আমরা নতুন একটা ব্লগ লিখবো এখন, ওয়াই এম আই আ ক্যাট, আ গুড ক্যাট, হাই আই এম মাকলু, আই এম আ গুড ক্যাট, ওয়াই এম আই সো গুড, আই ডোন্ট নো। এটা আমি বারবার কপি করে ফেলি, বিকজ এখন আমার অনেক বড় একটা রচনা লেখার সময় নাই। করে ফেললাম। এখান থেকে পোস্টে সিলেক্ট করব, একটু নিচে নামবো, ফিচার্ড ইমেজে সিলেক্ট করব, সেট ফিচার্ড ইমেজ, এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিব, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এবং তারপরে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। এখন যদি আমি আমার ব্লগে যাই, তাহলে দেখেন কি হয়, আমার নতুন ব্লগ চলে আসছে। নতুন ব্লগের নাম ওয়াই এম আই আ গুড ক্যাট, এবং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার নতুন ব্লগটা মানুষ পড়তে পারবে, এবং নতুন ব্লগটা সে চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে পারবে। এভাবে আমরা একটা নতুন ব্লগ পাবলিশ করি। এখন আপনি যদি ব্লগ পাবলিশ না করতে চেয়ে পডকাস্ট পাবলিশ করতেন, সেক্ষেত্রে আপনি একই পদ্ধতি ফলো করতেন। আপনি এখান থেকে পডকাস্ট, আপনি পোস্টের থেকে অ্যাড নিউ সিলেক্ট করতেন, তারপর আপনার পডকাস্টের নামটা লিখতেন, পডকাস্টের ডিটেল দিতেন, পডকাস্টের লিঙ্ক দিতেন, এবং তারপর পাবলিশ করতেন। এবং তারপর মানুষ যখন এখান থেকে পডকাস্টে সিলেক্ট করতো, তখন মানুষ ওটা দেখতে পারতো। এখন যেহেতু আমাদের পডকাস্ট ক্যাটাগরিতে কিছু নাই, এই কারণে এখানে 0 দেখাচ্ছে। বাট আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, পডকাস্টে সিলেক্ট করি, ঠিক একইভাবে বানানো, ঠিক আছে? তো এই হলো আমাদের ওয়েবসাইট বানানোর বেসিক। আপনি একটু চিন্তা করেন, জাস্ট 20 মিনিট আগে, আমি কিন্তু পুরো জিনিসটা আপনাদের সামনে লাইভ করছি, 20 মিনিটের মধ্যে বা 30 মিনিটের মধ্যে, যতক্ষণ হয়েছে এই ভিডিওটা, জাস্ট আধা ঘন্টা আগে আমাদের দুনিয়ায় এই ওয়েবসাইটটা ছিল না, এখন আমরা এই ওয়েবসাইটটা বানায় ফেলছি। ব্যাপারটা বেশ ফ্যাসিনেটিং না? আপনি দেখেন,
একটা ছোট সমস্যা আমি খেয়াল করছি, আপনারা দেখেছেন নাকি আমি জানি না, এখানে লেখা নট সিকিউর। আমরা যখন ভালো কোনো ওয়েবসাইটে যাই আমরা এরকম একটা সিকিউরড সাইন দেখি, তার মানে হলো ওই ওয়েবসাইটে আমরা যদি আমাদের টাকা পয়সা দিই, আমাদের কার্ডের ডিটেল দিই, সব কিছু এনক্রিপ্টেড থাকবে, কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। বাট এই আমাদের যে নতুন ওয়েবসাইটটা আমরা বানাইলাম এখানে কিন্তু এই ফিচারটা নাই, যেটা একটা বাজে ব্যাপার। তো এটার জন্য আমাদের কী করতে হবে, আমরা makhludacat.com ওয়েবসাইটটা আবার লোড করি। লোড করে আমরা এটার আগে https:// এটা বসায় দেখি তো কিছু হয় নাকি, কিছু হয় না। তার মানে হলো আমাদের ওয়েবসাইটে SSL সিকিউরিটি এখনও এনাবল করা হয় নাই। সো SSL সিকিউরিটি আমরা কীভাবে এনাবল করব, আমাদের আবারও হোস্টিঙ্গারের ওয়েবসাইটে যেতে হবে, hostinger.com। ওদের ওয়েবসাইটে আমরা চলে যাব, গেলাম। আমি এখন তো লগ ইন করতেই পারবো, আমি যেহেতু একটু আগে অ্যাকাউন্ট খুলেছি, লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে যে দেখুন ওরাই বলে দিচ্ছে যে SSL সার্টিফিকেট অ্যাক্টিভেশন হয়নি, পেন্ডিং হয়ে আছে। সো আমি সেট আপে চাপ দিই, ইনস্টল করতে বলতেছে, ইনস্টল SSL ইজ বিং ইনস্টলড। এটা সাধারণত 5 মিনিটের মতো লাগে SSLটা সর্ট হইতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা ইনস্টলিং, এই যে এখানে একটা বার যেখানে লেখা ইনস্টলিং, এবং আমাদের SSL ইনস্টল শেষ হয়ে গেছে, লিটারেলি 3 মিনিটের মতো সময় লেগেছে এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের মাকলুদা ক্যাটে যাই এবং আমরা যদি আবারও HTTPS লিখি আগে, আমরা দেখতে পারবো যে এখন আমাদের একটা প্যাডলক সাইন দেখা যাচ্ছে। তো এই হলো একটা ওয়েবসাইটের বেসিক বানানো। আমি যদি আমার ওয়েবসাইটটা আপনাকে দেখাই আরেকবার, khalidfarhan.com, ঠিক একইভাবে কিন্তু এই ওয়েবসাইটটাও বানানো এবং একদম জাস্ট সেম প্রিন্সিপাল ফলো করে, সেম ওয়ার্ডপ্রেস ওই পদ্ধতি ব্যবহার করে এরকম ওয়েবসাইট বানানো। এবং আপনারা যত ওয়েবসাইট দেখেন এখন তার 50%-এরও বেশি, 60 বা 70% ওয়েবসাইট ইন্টারনেটে আপনারা যেগুলো দেখেন সেগুলো ওয়ার্ডপ্রেসে ঠিক এইভাবেই বানানো হয়। বেশিরভাগ সময় মানুষ যদি বড় কোনো কোম্পানি হয় যাদের অনেক কাস্টম রিকোয়ারমেন্ট থাকে, তখন তারা এরকমভাবে থিম কিনে ওই থিমের ওপরে ওয়েবসাইট বানায় না, তখন তারা নিজেরা ডেভেলপার হায়ার করে নিজেদের মতো করে বানিয়ে নেয়। বাট আমার আপনার মতো একদম নতুন যারা নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, বা নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, বা নিজে একটা ব্লগ বানাতে চাচ্ছেন যেখানে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করার জন্য লেখালেখি করবেন, তাদের জন্য আমি এতক্ষণ যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিটাই বেস্ট কাজ করবে বলে আমার মনে হয়। লাস্ট একটা ব্যাপার আমি আপনাদের দেখায় রাখি, যে ব্যাপারটা আমি দেখাতে তখন ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু একই পদ্ধতিতে চাইলে ই-কমার্স ওয়েবসাইটও বানাতে পারেন। সো পার্সোনাল ব্লগ লিখে আমি সার্চ দিয়েছিলাম, মনে আছে? তা লিখে সার্চ না দিয়ে যদি আমি ই-কমার্স লিখে সার্চ দিই, ই-কমার্স ওয়ার্ডপ্রেস, তাহলে আপনারা দেখবেন যে এখন আমাকে যে অপশনগুলো দেখাবে এগুলো সব ই-কমার্স ওয়েবসাইট। সো প্রিভিউয়ে চাপ দিলাম আমি, দেখতে কীরকম এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা থেকে কেনাকাটা করা যায়, নাইস। সো এখন যদি আমি এই থিমটা কিনি এবং তারপরে ওটা যদি আমার ওয়েবসাইটে ইনস্টল করি, তারপরে যদি আমি ওইটা এডিট করি, তাহলে কিন্তু আমি একটা ই-কমার্স ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। সো একইভাবে আপনি যেই রকম ওয়েবসাইটই চান, আপনি এখানে সার্চ দিলে ওই রকম একটা থিম পেয়ে যাবেন এবং তারপর ওই থিমটা ডাউনলোড করে নিজের ওয়েবসাইটে অ্যাড করে ওই থিমটার ওপর এডিট করে নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এটা আমার মতে এভাবেই আমি আসলে নিজে যখন ওয়েবসাইট বানানো শিখেছি আমি এভাবেই শিখেছি, এবং তারপর আস্তে আস্তে ডেভেলপ করে করে কাস্টম কোডিং বলেন, ডেভেলপারদের সাথে কাজ করা বলেন, অনেক কিছুতে হয়তো আমি পরে গিয়েছি। এবং তারপরে একসময় যে আমি দেখেছি যে আমার যেরকম ওয়েবসাইট দরকার ওরকম থিম আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তখন আমাদের নিজেদের বানাতে হয়েছে থিম। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কেসে ক্লায়েন্টদের জন্য হয়েছে, বা আমাদের কোর্সের জন্য আমরা যেটা ইউজ করি ওইটার থিম আপনি কোথাও পাবেন না, কারণ ওগুলো আমাদের নিজেদের বানিয়ে নিতে হয়েছে। বাট মোস্ট মানুষের জন্য যারা বেসিক একটা ব্লগ বানায়, পার্সোনাল পোর্টফোলিও টাইপ জিনিসপত্র বানায়, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজ করবে বলে আমার মনে হয়। ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই জন্য দুঃখিত। টিউটোরিয়াল চাইলেও আসলে অনেক ছোট করে বানানো সম্ভব হয় না, বাট আমি আশা করব ভিডিওটা আপনাদের হেল্প করবে। এবং এই ভিডিওটা যদি আপনি প্রপারলি দেখেন এবং এই ভিডিওতে যেভাবে দেখানো ওইভাবে যদি আপনি নিজে একটা ওয়েবসাইট বানান, তাহলে আপনি আপনার সিভিতে প্রাউডলি লিখতে পারবেন যে আই ক্যান ক্রিয়েট বেসিক ওয়েবসাইটস। আশা করি সবার ভালো লেগেছে। সবার সাথে আমাদের দেখা হবে পরের রবিবার। ভালো থাকবেন সবাই, টাটা।